দেখেন এই যে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ যা করে, সেন্ট্রাল ব্যাংক যা করে, কেউ কি আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে মিটিং করে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে করে নাকি নিজেই করে? সবাই নিজের মতো করে। অথচ এখানে কিন্তু এইরকম একটা অর্থ মন্ত্রণালয়ের ডাইরেক্টিভ ছিল, যেই পর্যন্ত এই অন্যান্য রেগুলেটরগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ক্যাপিটাল মার্কেটের মূল রেগুলেটরের সাথে যদি আলাপ আলোচনা না করে সিদ্ধান্ত না নেয়, সেই পর্যন্ত ক্যাপিটাল মার্কেট কিন্তু গতিশীল হবে না। স্বাভাবিক ক্যাপিটাল মার্কেট বলতে যেটা বুঝাচ্ছি সেটা বুঝবে না, কারণ ক্যাপিটাল মার্কেট একটা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার। এখানে শেয়ারের প্রাইস নির্ভর করে আস্থার উপরে। আপনি যদি বিনিয়োগকারীরা যদি নিশ্চিত হয় যে হ্যাঁ আমার এখানে যে পুঁজিটা ইনভেস্ট হইতেছে সেই পুঁজিটা প্রোটেক্টেড, সেটা প্রোটেক্টেড মানে নর্মাল আপ ডাউন থাকবেই, কিন্তু যদি এখানে কোনো কারচুপির সম্ভাবনা থাকে, যদি এখানে কোনো মানে বিভিন্ন রকম আইন কানুনের অসঙ্গতি থাকে, সেই ক্ষেত্রে তার পুঁজি সংরক্ষিত থাকবে না। তা আমরা তো এই আইন কানুনগুলা, এই যে একটা আইনের কথা বললাম 2012 সালে, আইনটাকে আমরা পরিপালন করতে করতেছে হচ্ছে না। কাজে যদি আইনগুলি পরিপালন না হয়, স্বাভাবিক ক্যাপিটাল মার্কেট আমরা ফেরত পাবো না। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম যে অন্যায় হইতেছে এই ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আমি মনে করি আরো অনেক বেশি দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আর যদি কিছু দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হয়, তাহলেই আপনি দেখবেন যে পরবর্তীতে এই সকল আইন ভঙ্গের যে কারণগুলি হইতেছে সেগুলা একদম অনেক পরিমাণে কমে যাবে। আর এটা এই 5-6 বছর ধরে না আসার কারণ শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীদের বলেন বা ইস্যুয়ারকে বলেন বা আমাদের ইস্যু ম্যানেজারের উপরে বলেন বা রেগুলেটর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলেন না, এখানে অন্যান্য যে রেগুলেটরগুলো আছে তাদের অসঙ্গতির কারণেই এই ঘটনাটা ঘটছে।